হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, গুড মর্নিং। সবাই জয়েন করে গেছে? কি একটা লেফট করলে হঠাৎ করে? আচ্ছা, তো আজকে সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? অলমোস্ট হ্যাঁ ম্যাম। কমপ্লিট নাকি? সবাই একটু দিয়ে দিবি পাশে অ্যাটেন্ডেন্সগুলো, হ্যাঁ? তো আজকে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোদের পেপার 12 প্লান্ট ফিজিওলজি, ইউনিট 2 মিনারেল নিউট্রিশন। ওকে, সো মিনারেল নিউট্রিশন দিয়ে আমি শুরু করছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপরে শুরু করছি। ততক্ষণ তোরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দে ওখানে। আচ্ছা, সো মিনারেল নিউট্রিশন, ঠিক আছে? তো মিনারেল নিউট্রিশনটা কি? তো মিনারেল বলতে যেগুলো বোঝায়, যেমন ধর তোর কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হচ্ছে একটা মিনারেল, ঠিক আছে? তো প্লান্টের ক্ষেত্রে প্লান্ট কি করে এই মিনারেলগুলোকে ইউজ করছে, কোথা থেকে পাচ্ছে, কি করে অবটেন করছে, ইউজ করছে, আর এটার যদি ডেফিসিয়েন্সি হয়, মানে এটা যদি প্লান্ট না পায় তাহলে তার কি কি সিমটমস দেখা যাচ্ছে, সেই সবটা নিয়ে যেটাতে আমরা পড়ি, যে সায়েন্সের যে ব্রাঞ্চটার মধ্যে দিস অল আর ইনক্লুডেড, দিস ইজ কল্ড দ্য মিনারেল নিউট্রিশন। তার মানে মিনারেলগুলো যেখান থেকে অবটেন হয়, how the plant use those minerals, and the deficiency symptoms is called the, all these are called the mineral nutrition, ঠিক আছে? তো মিনারেল নিউট্রিশনের মধ্যে কি কি জিনিসপত্র আছে? ফার্স্ট আসছে আমরা তাহলে ডেফিনেশন। তাহলে কি বললাম? দ্য স্টাডি অফ হাউ প্লান্টস অবটেন অ্যান্ড ইউজ। মাথায় রাখবি, ওই জন্য আমি এখানটা আন্ডারলাইন করে রেখেছি যে অবটেন অ্যান্ড ইউজ দুটোই এর মধ্যে পড়ছে, কি করে পাচ্ছে এবং কি করে ইউজ করছে। So obtain and use mineral nutrients is called the mineral nutrition, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে কি দিচ্ছি? মিনারেল নিউট্রিশন ইন প্লান্টস। তো প্লান্টে কি কি ভাবে হচ্ছে? তো প্লান্ট কি? তো প্লান্টস আর মেনলি অটোট্রফিক, আমরা বলি অটোট্রফিক মিন্স, অটো মিন্স কি সেলফ, আর ট্রফিক মানে যেহেতু নিজেরা হয়, যদি যা কিছু দরকার হয় নিজেরাই সেটাকে প্রডিউস করতে পারে, তার জন্য আমরা প্লান্টকে অটোট্রফিক বলতে বলি। মেনলি ফর ফটোসিনথেসিস, তাই তো, যে যাতে ওরা কার্বন অ্যাসিমিলেশন করতে পারে, তো সেটাকে, তার জন্য আমরা অটোট্রফিক প্লান্টকে বলি। তো প্লান্ট কি বলছে? ক্যাপেবল অফ মেকিং অল নেসেসারি অর্গ্যানিক কম্পাউন্ডস। তো যা যা নেসেসারি প্লান্টের ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য, যা যা তোর নেসেসারি অর্গ্যানিক কম্পাউন্ডস থাকে, অর্গ্যানিক কম্পাউন্ডস বলতে আমরা কি কি বুঝি না, যেমন ধর নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো ওরা কি করতে পারে? তৈরি করতে পারে। কি থেকে তৈরি করতে পারে? এগুলোকে তো নিজের থেকে করতে পারে না, এক একটা স্টেটে, মানে তোর আয়নিক স্টেটে, সয়েলের মধ্যে বা অ্যাটমসফিয়ারের মধ্যে এই অর্গ্যানিক কম্পাউন্ডসগুলো থাকে। তো সেই অর্গ্যানিক কম্পাউন্ডস থেকে, মানে ইনঅর্গ্যানিক থেকে ওরা অর্গ্যানিকে ট্রান্সফর্ম করে, করে নিজেদের বডিতে ইউটিলাইজ করে, ঠিক আছে? সো ইনঅর্গ্যানিক স্টেটে প্রত্যেকটা কম্পাউন্ডই কি থাকে আমাদের সয়েলের মধ্যে অথবা অ্যাটমসফিয়ারের মধ্যে, মানে সব তোর কম্পাউন্ডস আমরা সয়েলে পাই না, কিছু কিছু কম্পাউন্ডসের জন্য ওরা এয়ার থেকেও কালেক্ট করে। তো সবকটা কম্পাউন্ডসই ওরা কি করে? ইনঅর্গ্যানিক স্টেটে বা আয়োনিক স্টেটে সয়েলের মধ্যে বা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে, সেখান থেকে প্ল্যান্ট কি করে? সেগুলোকে অ্যাবজর্ব করে, করে সেটাকে ট্রান্সফর্ম করে অর্গ্যানিক কম্পাউন্ডসে। অ্যান্ড কি বলছে? এলিমেন্টস ইন দ্য এনভায়রনমেন্ট, তার জন্য আমরা প্ল্যান্টকে অটোট্রফিক বলতে পারি। ওকে, তো নেক্সট পয়েন্টে কি আসছে? সাপ্লাই উইথ all the carbon, hydrogen and oxygen they could ever need, CO2, H2O। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে, এই তিনটে সবসময়, কেউ একজন মনে হয় এসেছে না, এক সেকেন্ড দাঁড়া, আমি একটু বেরিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করি।
আচ্ছা, সরি। তো কি বলছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে জিনিস কি থাকে না, তোর ফ্রি স্টেটে থাকে না কোনো সময়, ওরা কম্বাইন স্টেটে থাকে অলওয়েজ। তো কম্বাইন স্টেট মানে কি, অক্সিজেনের কম্বাইন স্টেট হচ্ছে অক্সিজেন কোনো একজনের সাথে কম্বাইন্ড হয়ে থাকছে, যেমন এখানে আমি বললাম CO2, কার্বনের সাথে অক্সিজেন কম্বাইন্ড হয়ে কার্বন ডাই অক্সাইড ও CO2 ফর্ম করে। অর H2O, হাইড্রোজেনের সাথে কম্বাইন করে H2O বা ওয়াটার ফর্ম করে। সেরকমই, তাহলে যেরকম অক্সিজেন এখানে কম্বাইন্ড হচ্ছে, সেরকমই কার্বন ডাই অক্সাইডে কার্বনও কম্বাইন্ড হচ্ছে, অর তো ওয়াটারের মধ্যে হাইড্রোজেনও কম্বাইন্ড হচ্ছে। তো আমরা এই তিনটে জিনিস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেগুলো ওদের মেইনলি দরকার পড়ে, সেগুলো কি করে সবসময় অলওয়েজ কম্বাইন স্টেটে থাকে। ওরা খুব কমই আমরা ফ্রি স্টেটে দেখতে পাই। হ্যাঁ, অক্সিজেনে অক্সিডাইজড ফর্ম আমরা পাই, এয়ারের মধ্যে পাই, কিন্তু সেটা খুব কম থাকে। মেইনলি ওরা যেটা থাকে সেগুলো সব কম্বাইন স্টেটে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, রিকোয়ার্ড টু অবটেন অল আদার এলিমেন্টস ফ্রম দ্য সয়েল। তো বাদ বাকি যেগুলো যেগুলো ওরা এয়ার থেকে নিতে পারছে না, মানে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলো বাদ দিয়ে আর বাদ বাকি যা থাকে, যেমন ধর নাইট্রোজেন, ফসফরাস, বোরন, আয়রন, সিলিকন, এগুলো যারা যা যা থাকে, দোজ অল দে ক্যান অবটেন ফ্রম দ্য সয়েল। তো সয়েল হচ্ছে ওদের মেন সোর্স, যেখান থেকে ওরা বাদ বাকি জিনিসগুলো কালেক্ট করতে পারে। সো ইন আ সেন্স কি বলছে, প্লান্ট অ্যাক্ট অ্যাজ আ সয়েল মাইনার। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সয়েল মাইনার। ওর জন্য আমরা এটাকে সয়েল মাইনার বলছি। তো সয়েল থেকে ওরা জিনিসগুলোকে কালেক্ট করছে, তার জন্য আমরা মাইনার্স বলছি। কোথা থেকে, সয়েল থেকে, দ্যাটস ওয়াই সয়েল মাইনার্স, ঠিক আছে। নেক্সট পয়েন্ট বলছে, দ্য লার্জ সারফেস এরিয়া অফ রুটস অ্যান্ড দেয়ার এবিলিটি টু অ্যাবজর্ব ইনঅর্গ্যানিক আয়ন্স অ্যাট লো কনসেন্ট্রেশন। বলছে কি, লার্জ সারফেস এরিয়া অফ রুট, প্লান্ট মেনলি সয়েল থেকে যখন এই মিনারেলগুলো কালেক্ট করে, প্রথমেই বললাম ইনঅর্গ্যানিক স্টেটে বা আয়নিক স্টেটে ওরা কালেক্ট করছে। তো কালেক্ট করছে কিসের কি দিয়ে, ওদের মেইন যেটা থাকে, যেটা দিয়ে ওরা কালেক্ট করে, সেটা হচ্ছে রুট। রুট দিয়ে ওরা কালেক্ট করে। রুট দিয়ে কেন করে, নাকি রুটের সারফেস এরিয়াটা বেশি হয়। সারফেস এরিয়া মিনস রুটটা সয়েলের মধ্যে বেশিটা এরিয়া জুড়ে কি থাকে, স্প্রেড থাকে। যেহেতু অনেকটা জায়গায় বা অনেকটা এরিয়াতে রুটটা স্প্রেড থাকে, তার জন্য ওদের রুট দিয়ে জিনিসগুলোকে কালেক্ট করতে ইজি হয় অনেকটা, ঠিক আছে। সো দ্য লার্জ সারফেস এরিয়া অফ রুটস অ্যান্ড দেয়ার এবিলিটি টু অ্যাবজর্ব ইনঅর্গ্যানিক আয়ন্স অ্যাট লো কনসেন্ট্রেশন। ওরা খুব লো কনসেন্ট্রেশনে ইনঅর্গ্যানিক আয়নগুলোই কিন্তু কালেক্ট করে, তারপরে প্লান্ট বডিতে এসে সেটা ট্রান্সফর্ম হয় অর্গ্যানিক কম্পাউন্ডসে, ঠিক আছে। ফ্রম দ্য সয়েল সলিউশন, সয়েল থেকে সলিউশনের মাধ্যমে, কিছুর মাধ্যমে সেটা বডিতে ঢোকে। মেনলি ওয়াটারের মাধ্যমে জিনিসগুলো সলিউবল হয়, হয়ে ওরা ওয়াটার যখন ওরা অ্যাবজর্ব করে, তখন ওয়াটারের মধ্যে দিয়ে ওই মিনারেলগুলো ইনঅর্গ্যানিক স্টেটে বা আয়নিক স্টেটে ওদের বডিতে ঢোকে। So or soil solution make mineral absorption by plants a very effective process. So এইভাবে যদি না ওটা সলিউশন হতো, তবে ওরা সেটাকে এত ইজিলি বা এতটা এফেক্টিভ প্লান্ট বডিতে হতে পারতো না, তাহলে প্লান্ট রুট অ্যাবজর্বই করতে পারতো না। তার জন্য ওয়াটারের মধ্যে জিনিসটা সলিউবল হয়, তারপরে জিনিসটাকে ওয়াটারের মাধ্যমে ওরা কি করে, অ্যাবজর্ব করে, ঠিক আছে। তারপরে জিনিসটা প্লান্ট বডিতে এসে অ্যাক্টিভ হয়। সো লাস্ট পয়েন্ট কি বলছে, দেখ, আফটার বিং অ্যাবজর্ব বাই দ্য রুটস, রুট দিয়ে অ্যাবজর্বের পরে কি হচ্ছে, দ্য মিনারেল এলিমেন্টস আর ট্রান্সলোকেটেড টু দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য প্লান্ট। তো ট্রান্সলোকেট করছে, ট্রান্সলোকেট মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে প্লান্ট বডিতে, প্লান্টের বিভিন্ন পার্টসে, মানে রুট থেকে একদম তোর ওপরের একদম লিফটা পর্যন্ত, একদম আলটিমেট একদম ওপরের টপ লিফ পর্যন্ত, পুরো প্লান্ট বডিতে, প্লান্টের ভেরিয়াস পার্টে কি করছে, সেটাকে ট্রান্সলোকেট করছে, মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। where they are utilized in numerous biological function,
যেখানে কি করছে তা ওদের বিভিন্ন যা যা বায়োলজিক্যাল ফাংশনস থাকে, মানে লিফের যা ফাংশন, ধর লিফ ফটোসিনথেসিস করবে, তার জন্য ধর ওর ওয়াটার দরকার বা ওয়াটারের সাথে অন্য কিছু দরকার, তো সেইটাও ধর আয়রন দরকার বা ম্যাগনেসিয়াম দরকার বা ম্যাঙ্গানিজ দরকার, যাই দরকার, ওই যে ওয়াটারের সাথে ওই জিনিসটাকে ওরা অ্যাবজর্ব করলো, সেটা তখন লিফের ওই পার্টিকুলার কাজের জন্য চলে গেল। আবার ধর ওর স্টেমে কোনো কাজে দরকার, কোনো একটা পার্টিকুলার কাজে, তো স্টেম যেটা দরকার সেটা ওখান থেকে অ্যাবজর্ব করে নিজের কাজে লাগিয়ে দিল। তো এইগুলো হচ্ছে হচ্ছে বায়োলজিক্যাল ফাংশনস, মানে ধর তোর ফটোসিনথেসিস, তারপরে রেসপিরেশন, ট্রান্সপিরেশন, এই যে ফাংশনসগুলো, বায়োলজিক্যাল ফাংশনগুলো, এই যে ফাংশনসগুলো প্লান্ট কি করে মেনটেন করে নিজের বডির মধ্যে, সেগুলো হচ্ছে সব বায়োলজিক্যাল ফাংশনস, যেগুলো সবকটা এই মিনারেল নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্বের পরে ওরা করে থাকতে পারে, ঠিক আছে, মেনলি করে থাকতে পারে। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, ওটারই কন্টিনিউয়েশন। তাহলে আরেকবার আমরা আসি ডেফিনেশনে। দ্য স্টাডি অফ প্লান্টস, হাউ প্লান্টস অবটেইন করলাম, ডিস্ট্রিবিউটও করলাম, কিছু কিছু নতুন টার্ম যেহেতু আমরা আগের স্লাইডে পেয়েছি, তাই আমি ডেফিনিশনটাকে আরেকটু ইম্প্রোভাইজ করে এখানে লিখেছি যে তাহলে অবটেইনও পাচ্ছি, কোথা থেকে পেলেও সেটা, ডিস্ট্রিবিউট করা সেটাও এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে। থার্ড হচ্ছে মেটাবোলাইজ, মানে কি করে জিনিসটাকে ইউটিলাইজ করছে, কিভাবে জিনিসটাকে ওরা কাজে লাগাচ্ছে। সো মেটাবোলাইজ অ্যান্ড ইউটিলাইজ মিনারেল নিউট্রিয়েন্ট, এবং কি করে জিনিসটা ওর বডিতে ঢুকছে, অ্যাবজর্ব হচ্ছে, হয়ে কি করে ইউটিলাইজেশন হচ্ছে, সেই সব কটাকে নিয়ে আমার মিনারেল নিউট্রিশন হচ্ছে। আচ্ছা, তো সেকেন্ডে কি বলা হচ্ছে, মিনারেল। মিনারেল কথাটার মানে হচ্ছে অ্যান ইনঅর্গ্যানিক এলিমেন্ট। প্রত্যেকটা ইনঅর্গ্যানিক এলিমেন্টকেই আমরা মিনারেল বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেটা কি না করে নাকি অ্যাকোয়ার্ড মোস্টলি ইন দ্য ফর্ম অফ ইনঅর্গ্যানিক আয়ন্স ফ্রম দ্য সয়েল। এক সেকেন্ড দ্বারা কেউ মনে একটু এসেছে, আমি একটু অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, কেউ তুমি আচ্ছা, সো কি বললাম, অ্যাকুয়ার্ড মোস্টলি ইন দ্য ফর্ম অফ ইনঅর্গ্যানিক আয়ন্স ফ্রম দ্য সয়েল, মানে ধর তোর নাইট্রোজেন। সো নাইট্রোজেন আমরা জানি মেইনলি সয়েল থেকে নেয়, অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন প্লান্ট নিতে পারে না সেভাবে, তো সয়েল থেকে নেয়। তো সয়েলে নাইট্রোজেনটা নাইট্রোজেন হিসাবে থাকে না, কিভাবে থাকে, হয় অ্যামোনিয়া হিসাবে থাকে বা নাইট্রেট, নাইট্রাইট এইভাবে থাকে, ঠিক আছে। আমরা জানি কি নাইট্রোজেন যেভাবে থাকে সেটা দুটো প্রসেস হয়, একটা হচ্ছে কি অ্যামোনিফিকেশন, একটা নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি, নাইট্রিফিকেশন হচ্ছে অ্যামোনিয়া যে NH3 সয়েলে থাকে, সেটাকে প্লান্ট কি করে ইনঅর্গ্যানিক আয়ন্সে ট্রান্সফর্ম করে। ইনঅর্গ্যানিক আয়ন্সে ট্রান্সফর্ম করে মানে অ্যামোনিয়া NH3 কে প্রথমেও কি করে নাইট্রাইটে নিয়ে যায়, নাইট্রাইট থেকে আস্তে আস্তে সেটাকে নাইট্রেটে নিয়ে আসে, নাইট্রেট মানে NO3। এই যে ফর্মগুলো, এগুলো হচ্ছে ওর ইনঅর্গ্যানিক আয়ন। এই যে নাইট্রেট হিসাবে যখন ওটাকে রেডি করে দিল, তখন প্লান্ট কি করলো, ওয়াটারের মাধ্যমে ওটাকে ডিসলভ করিয়ে প্লান্ট বডিতে অ্যাবজর্ব করলো বাই রুট, রুট দিয়ে সেটাকে অ্যাবজর্ব হলো। এগুলো হচ্ছে ইনঅর্গ্যানিক ফর্মস, ঠিক আছে। যেমন তোর সালফারটা ওরা সালফার হিসাবে নেয়নি, ওটাকে সালফেট ফর্মে নেয়, SO4 সালফেট। এই যে অর্গ্যানিক ফর্মগুলো, আয়োনিক ফর্মগুলো, মানে +2 বা -2, 4 +4 বা -4, এই যে ফর্মগুলো, এগুলোকে বলা হয় ইনঅর্গ্যানিক ফর্ম, ইনঅর্গ্যানিক আয়ন্স, এইভাবে জিনিসগুলো নেই। আচ্ছা, নাইট্রিফিকেশন বললাম, অ্যামোনিফিকেশনটা জাস্ট বলে দিই। অ্যামোনিফিকেশন হচ্ছে তার ঠিক উল্টোটা, মানে কোনো এ থেকে অ্যামোনিয়াটাকে রেডি করাটাকে বলা হয় অ্যামোনিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, বাদে পরে আবার এগুলো আছে যখন, তখন এগুলো পড়বি ডিটেলে। লাস্ট পয়েন্টে কি বলছে, নিউট্রিয়েন্ট। তো মিনারেল মানে পড়েছি আলাদা করে, এবার নিউট্রিয়েন্ট মানে কি পড়ছি, আ সাবস্টেন্স নিডেড টু সার্ভাইভ or necessary for the synthesis of organic compounds. নিউট্রিয়েন্ট কাকে বলবো, যে একটা সাবস্ট্যান্স যেটা নাকি দ্য সার্ভাইভের জন্য নেসেসারি, ঠিক আছে, মানে প্লান্টটাকে বা কোনো অবজেক্ট
যাই কিছু বলিস না কেন, সার্ভাইভ করার জন্য যে সাবস্টেন্সটা নেসেসারি অ্যান্ড and also for necessary for the synthesis of organic compounds. অর্গ্যানিক কম্পাউন্ড গুলো সিনথেসিস করার জন্য নিউট্রিয়েন্ট কথাটা বা নিউট্রিয়েন্ট জিনিসটা খুব দরকার পড়ে, না হলে ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিক কম্পাউন্ড সিনথেসিস হয় না। তো এই পুরোটা যেহেতু মিনারেলগুলো ইনঅর্গ্যানিক থাকে, ইনঅর্গ্যানিক থেকে অর্গ্যানিকে ট্রান্সফর্ম হয়, তার জন্য আমরা মিনারেলগুলোকে অ্যাজ এ নিউট্রিয়েন্ট হিসাবে ধরতে পারি, তার জন্য মিনারেল নিউট্রিশন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড কি বলছে, ওয়াই মিনারেল নিউট্রিশন ইম্পর্টেন্ট, মানে আমরা এত মিনারেল নিউট্রিশন নিয়ে কেন কথা বলছি, কি দরকার লাগে প্লান্ট বডিতে, মিনারেল নিউট্রিশন না থাকলেও কি হতো, এমন কি বলছে দেখ, বলছে যে ইন মোস্ট ন্যাচারাল সয়েল, ন্যাচারালি সয়েলের মধ্যে কি থাকে, the availability of mineral nutrients limits plant growth and primary productivity। যেটা আমরা ন্যাচারাল সয়েল পাই, সয়েলে সেখানে কি থাকে, যে যে মিনারেলগুলো থাকে সেই মিনারেলগুলো হয়তো সাফিসিয়েন্ট হয়তো থাকে না, তারা কি করে প্লান্টের গ্রোথ থাকে। যদি তোর মিনারেল সাফিসিয়েন্ট না থাকে তাহলে ওরা কি করতে পারে, প্লান্ট গ্রোথ আর প্রাইমারি প্রোডাক্টিভিটিটাকে লিমিট করে দেয়। মানে যেটুকুনি মিনারেল থাকবে তার মধ্যে যা যা ধর আছে তার রেসপেক্টিভ প্লান্টটাকে তার ডেভেলপমেন্টের জন্য ইউটিলাইজ করতে হয়। তো সেটা প্লান্টের জন্য সাফিসিয়েন্ট না, তাহলে প্লান্টটা সেখানে সেই সয়েলের মধ্যে বাড়ে না, ওর জন্য প্লান্টের গ্রোথটা কিছু কিছু জায়গায় স্টান্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা তোর ফার্টিলাইজার ইউজ করি, বিভিন্ন অন্যান্য জিনিসপত্র ইউজ করি যাতে প্লান্টের নিউট্রিশনটা বা সয়েলটা যাতে ফার্টিলাইজ হয়, প্লান্টের গ্রোথটা যাতে বাড়ে। আর প্রাইমারি প্রোডাক্টিভিটি কাকে বলা হয়, প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে দ্য রেট ইন উইচ দ্য অর্গ্যানিক কম্পাউন্ডস আর প্রডিউসড। অর্গ্যানিক কম্পাউন্ডস মানে ওই কার্বন, তোর অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো যেগুলো তোর মানে প্রাইমারি প্রোডাক্ট, মানে যেগুলো ছাড়া তোর প্লান্ট কিছুই করতে পারবে না, কোনো বায়োলজিক্যাল ফাংশনই ও কি করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না, সেগুলোকে আমরা প্রাইমারি প্রোডাক্টিভিটি বলি, যেটা থেকে ওরা সেকেন্ডারি প্রোডাক্টগুলো তৈরি করতে পারে, মানে একটা থেকে নেক্সটটাতে যেতে পারে। ঠিক আছে, তো মোস্টলি ন্যাচারাল সয়েলে লিমিট থাকলে প্লান্টের গ্রোথ আর প্রাইমারি প্রোডাক্টিভিটিটা হ্যাম্পার হয়। সেকেন্ড কি বলছে, nutrient limitation is an important selective pressure। nutrient limitation হচ্ছে বললাম যেটা selective pressure থাকে, and plant face যদি limitation থাকে তাহলে কি হয়, plants face many special changes related to the need to acquire and use mineral nutrient efficiently। বলছে যদি নিউট্রিয়েন্ট লিমিটেড থাকে সেই সয়েলের মধ্যে, তাহলে প্লান্ট কি করে, স্পেশাল চেঞ্জেস ফেস করে। কিরকম চেঞ্জেস হতে পারে, প্লান্টে ক্লোরোসিস হতে পারে, মানে প্লান্টের লিফের কালারটা ডিসকালার হতে পারে, ইয়েলোইশ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ক্লোরোসিস বলি। বা প্লান্টের গ্রোথটা হ্যাম্পার করতে পারে, স্টান্ট হয়ে যেতে পারে, মানে বন্ধ হয়ে যেতে পারে। তো এই রকম বিভিন্ন স্পেশাল চেঞ্জেস যেগুলো অন্য কোনো কারণে হবে না, শুধুমাত্র মিনারেল ডেফিসিয়েন্ট হলেই এই জিনিসপত্রগুলো হবে, তো সেই জিনিসগুলো হতে পারে। তো তার জন্য কি করতে হবে, নিড টু অ্যাকোয়ার অ্যান্ড ইউজ মিনারেল নিউট্রিয়েন্ট এফিশিয়েন্টলি। তার জন্য প্লান্টকে কি করতে হবে, মিনারেলগুলোকে এফিশিয়েন্টলি ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট পয়েন্টে কি বলছে, সো প্লান্ট নিউট্রিশন স্পেসিফিক্যালি ডাজ নট রেফার টু ফটোসিনথেসিস। তার মানে আমরা বুঝলাম যে কি, প্লান্ট নিউট্রিশন বলতে শুধুমাত্র কিন্তু ফটোসিনথেসিসটাই নয়, ফটোসিনথেসিস করলেই যে প্লান্টের নিউট্রিশন কমপ্লিট হবে তা কিন্তু নয়। ফটোসিনথেসিস একটা আলাদা বায়োলজিক্যাল প্রসেস, আর প্লান্ট নিউট্রিশন একটা আলাদা প্রসেস। প্লান্ট নিউট্রিশনের মধ্যে আমরা মিনারেল নিউট্রিশন পাচ্ছি, যেটাও কিন্তু প্লান্টকে হেল্প করে, মানে ফটোসিনথেসিস না হলেও যেমন প্লান্টের হ্যাম্পার হবে সবকিছু, সেরকম মিনারেল নিউট্রিশন না হলেও কিন্তু জিনিসপত্র হ্যাম্পার হবে। মানে প্লান্ট নিউট্রিশন বলতে তার মানে শুধুমাত্র আমরা এখন থেকে ফটোসিনথেসিস বুঝবো না, সেটার বাইরেও অনেক কিছু আছে, যেমন মিনারেল নিউট্রিশন। ওকে, তো
তো পাশে যে পিকচারটা এখানে শো করছে, পিকচারটার মধ্যে কি আছে দেখ, নিউট্রিয়েন্টস বলে কিছু জিনিসপত্র আছে, যেটা ওরা এয়ার থেকে পাচ্ছে অ্যাজ আ কম্বাইন্ড স্টেট, মানে CO2 নিচ্ছে, H2O2 রিলিজ করছে লিফের, আর নিচে ফটোসিনথেসিসের জন্য, আর নিচে রুট দিয়ে মিনারেলস অ্যাবজর্ব করছে, যেমন H2 অ্যাবজর্ব করছে, CO2 এখানে বেরোচ্ছে রিলিজ করছে, আর এখানে O2 অ্যাবজর্ব করছে তোর ওয়াটারের মধ্যে ডিজলভ অবস্থায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইড। এবার আছি আমরা ক্লাসিফিকেশন অফ মিনারেল। এতক্ষণ পর্যন্ত তাহলে একটু আমাদের আইডিয়া হলো যে মিনারেল নিউট্রিশনটা অ্যাকচুয়ালি কি হয়, কিভাবে হেল্প করে, মোটামুটি একটা আমরা ছোটখাটো আইডিয়া করতে পেরেছি। এবার আসছি যে কিভাবে জিনিসটাকে ক্লাসিফাই করব। মিনারেল তো অনেক ধরনের হয় সয়েলের মধ্যে, ভ্যারাইটিস থাকে। তো সব মিনারেলই কি প্ল্যান্টের বডির জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট? না, সব কিন্তু ইকুয়ালি প্ল্যান্টকে হেল্প করে না। তো কিছু মিনারেল আছে যেগুলো প্ল্যান্টকে বেশি প্ল্যান্ট ইউটিলাইজ করে, কিছু মিনারেল আছে যেগুলো নেসেসারি বাট অতটাও প্ল্যান্ট বডির জন্য নেসেসারি নয়। তো যেগুলো সব থেকে বেশি কাজ করে, প্ল্যান্ট যেগুলোকে বেশি ইউটিলাইজ করে বা ইউজ করে, সেটাকে আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তার মানে শুধুমাত্র এটাকে আমরা কিসের বেসিসে ডিভাইড করতে পারি বা ক্লাসিফাই করতে পারি? অন দ্য বেসিস অফ দ্য অ্যামাউন্ট ফাউন্ড ইন দ্য প্লান্ট। প্লান্ট বডিতে যে মিনারেলগুলো বেশি পরিমাণে পাবো আমরা, সেটা মানে কি প্লান্ট সেই মিনারেলটাকে বেশি ইউজ করে বা সেই মিনারেলটাই বেশি অ্যাবজর্ভ করে সয়েল থেকে। তার মানে সেটার ইউটিলিটি বেশি প্লান্টের বডিতে, সেটার রিকোয়ারমেন্ট প্লান্টের জন্য বেশি। তার মানে সেটাকে আমরা অ্যাজ আ ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো মিনস ব্রড বলতে পারিস, বেশি, সো ওটাকে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে ক্লাসিফাই করি। যেমন কি নাইট্রোজেন, তোর পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, সোডিয়াম, এগুলো হচ্ছে তোর ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর মাইক্রো মিন স্মল, মানে যেটা লাগে বাট অতটাও মানে বেশি পরিমাণে লাগে না, লার্জ অ্যামাউন্টে লাগে না। আবার এটা না হলেও প্লান্টের কিছু কিছু জিনিসপত্র হ্যাম্পার হবে, কিন্তু দরকার বাট লার্জ অ্যামাউন্টে নয়। যেমন কি ক্লোরিন, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, নিকেল, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, আর একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই দুটো হচ্ছে মেইন ডিভিশন, যেটার বেসিসে আমরা মিনারেলগুলোকে ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ দ্য অ্যামাউন্ট ফাউন্ড ইন দ্য প্লান্ট। যে অ্যামাউন্টে প্লান্টের মধ্যে আমরা পাবো, তার রেসপেক্টে এই দুটো ভাগে আমরা জিনিস দুটোকে ভাগ করতে পারি। আচ্ছা, নেক্সট কি আছে? এসেনশিয়াল এলিমেন্টস। এই যে দুটো জিনিসপত্র, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, দুটোকে পড়লাম। এরা দুজনেই কি না, এরা দুজনেই হচ্ছে মিনারেলস। এর মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এরা দুজনেই কি বললাম, দুজনেই দরকার, তাই তো? দুজনেই প্লান্টের জন্য দরকার, কিন্তু কোনোটা বেশি দরকার হয়, কোনোটা কম দরকার হয়। মানে দুটোই এসেনশিয়াল প্লান্টের জন্য। তো এই দুটোকে একসাথে, তার জন্য আমরা বলি এসেনশিয়াল এলিমেন্ট। যে প্লান্টের জন্য যে এলিমেন্টসগুলো এসেনশিয়াল, যেগুলো ছাড়া প্লান্ট চলতে পারবে না, সেগুলোকে আমরা একসাথে বলবো এসেনশিয়াল এলিমেন্টস। তার মানে বোথ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস আর আন্ডার দ্য essential elements. Okay, তো কি কি বলতে পারি, how we can define the essential element? First point কি বলছি, in its absence the plant cannot complete a normal life cycle. যদি essential elements না থাকে, যদি ম্যাক্রো বা মাইক্রো কোনো একটা এলিমেন্ট না থাকে, তাহলে প্লান্ট ওদের নর্মাল যে লাইফ সাইকেলটা সেটা কমপ্লিট করতে পারবে না। নর্মাল লাইফ সাইকেল কেন বলছি, কারণ প্লান্ট নর্মালি নিজের থেকে যে লাইফ সাইকেলটা কমপ্লিট করে সেটা হ্যাম্পার হবে। এবার ধর তুই দেখছিস, তুই একটা প্লান্ট করেছিস, রেখেছিস বাড়িতে, যেটার গ্রোথটা হ্যাম্পার হচ্ছে বা হচ্ছে না, গ্রোথ হচ্ছে না বা ফ্লাওয়ার হচ্ছে না, মানে নর্মাল লাইফ সাইকেল কমপ্লিট হচ্ছে না। তুই বুঝতে পারছিস, তুই কি করছিস, কোনো ফার্টিলাইজ ইউজ করছিস বা কোনো হরমোনাল ট্রিটমেন্ট করছিস, জিনিসটা বুঝে, সিমটমসটা বুঝে যে প্লান্টের জন্য কি দরকার। সো ওই বাইরে থেকে তুই যখন কোনো কিছু প্রজেক্ট করছিস বা কোনো অ্যাপ্লাই করছিস, তার জন্য প্লান্টটা কি করছিস, জিনিসটাকে রিকভার করছে, করে তার ফ্লাওয়ারিং হচ্ছে না বলে তুই হরমোন অ্যাড করলি।
তো প্ল্যান্টের ফ্লাওয়ার হলো, তার মানে ফ্লাওয়ারিং এর জন্য যেগুলো ওর দরকার ছিল, যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা প্লান্ট ওই সয়েল থেকে বা অ্যাটমসফিয়ার থেকে পাচ্ছিল না, তুই বাইরে থেকে সেটা প্রোভাইড করছিস। তার মানে ওর নর্মাল লাইফ সাইকেল ওখানে বন্ধ হয়ে গেছিল, তুই বাইরে থেকে দিচ্ছিস, তো সেটা আলাদা জিনিস। ও নর্মাল লাইফ সাইকেলটাকে বন্ধ করে দেওয়াটাকে হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টের ডেফিসিয়েন্সি হওয়া, মানে ডেফিসিয়েন্সি হলে তবেই ওর নর্মাল লাইফ সাইকেল বন্ধ হয়, ঠিক আছে। আচ্ছা, the element is a part of the essential molecule, macromolecule, metabolite inside the plant, ঠিক আছে। সব কটা আমরা এর মধ্যে আনি, যেটা বললাম। আর থার্ড পয়েন্ট যেটা বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশনটা, যে an essential nutrient is a particular chemical element that is required for a plant to grow from a seed and complete the life cycle. সিড থেকে প্লান্ট পুরো কমপ্লিট ও লাইফ সাইকেলটাকে কমপ্লিট করার জন্য, মানে একদম সিড থেকে একদম তার লাস্ট পর্যন্ত পুরো জিনিসটাকে কমপ্লিট করার জন্য যেটা অ্যাকচুয়াল দরকার হয়, সেটা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস। ওকে, আচ্ছা, পরে কি বলছে, মোস্ট এলিমেন্টস ফল ইনটু বোথ ক্যাটাগরিজ অ্যাবভ। এই যা যা আমরা এত এলিমেন্টস পড়লাম, তারা কোন ক্যাটাগরিতে আসে? একটা হচ্ছে স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে এনজাইম কোফ্যাক্টর। স্ট্রাকচারাল মানে ওদের ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য কিছু কাজ লাগে, আর কিছু হচ্ছে অ্যাজ আ কোফ্যাক্টর কাজ করে, মানে কোনো কিছু করতে সেটাকে স্টিমুলেট করে। মানে এনজাইমের কোফ্যাক্টর আমরা পড়েছিলাম, চিলেটিং এজেন্ট, মানে কারোর সাথে বাইন্ড করে তাকে কিছু করতে হেল্প করে, মানে ওকে কি করব, মানে কি বলবো ওটাকে, এক্সাইটেড করে দেয় যাতে জিনিসটা করতে পারে কাজটা, ঠিক আছে। তো সেই অ্যাজ আ কোফ্যাক্টরও কাজ করে। তো এই প্রত্যেকটা এসেনশিয়াল এলিমেন্টস টোটাল প্লান্ট বডিতে 17 এলিমেন্টস আমরা পাই, যাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 9 ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আউট অফ 17 9 আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা থাকে প্রেজেন্ট থাকে, কি বলছে, 10 মিলিমোলারের থেকে বেশি থাকে অ্যামাউন্টে। আর একটা হচ্ছে 8 মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা লেস দ্যান 10 মিলিমোলার থাকে, মানে 10 মিলিমোলারের থেকেও কম অ্যামাউন্টে প্লান্টের দরকার পড়ে, বাট দরকার হয়। তার জন্য এটাও এসেনশিয়াল ফ্যাক্টরসের মধ্যে বা এসেনশিয়াল এলিমেন্টসের মধ্যে ইনক্লুডেড। ওকে, নেক্সট স্লাইডে হচ্ছে এখানে একটা চার্ট করা আছে, কিভাবে আমরা জিনিসটাকে ভাগ করছি। দেখ, এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট 17কে আমি দুটো পার্টে ডিভাইড করছি। ফার্স্ট একটা বলেছে ফ্রেমওয়ার্ক এলিমেন্টস টেকেন ফ্রম এয়ার অ্যান্ড ওয়াটার। এয়ার আর ওয়াটার থেকে আমরা পাচ্ছি, তিনটে থাকে এর মধ্যে, কি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটেই আমরা কোত্থেকে পাই? এয়ার থেকে অ্যান্ড ওয়াটার থেকে। এই পাশে আসছে মিনারেল এলিমেন্ট। মিনারেল এলিমেন্ট কারা কারা? টেকেন মেনলি ফ্রম সয়েল ইন আয়নিক ফর্ম। তার মধ্যে 14 থাকে, তাহলে 14 প্লাস 3 17 হলো, কমপ্লিট হলো কাউন্ট। আচ্ছা, এর মধ্যে দুটো ভাগ, ম্যাক্রো, মাইক্রো। ম্যাক্রোর এখানে 6 বলেছে, আর বাকি তিনটে হচ্ছে এই তোর ফ্রেমওয়ার্ক এলিমেন্ট, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে হচ্ছে বাকি তিনটে। তাহলে টোটাল ম্যাক্রোনিউট্রিয়েন্ট 9টা হলো, 6 প্লাস 3 9। ওকে, সো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে দুটো থাকে, যেটা বলেছিলাম আমি, প্রাইমারি নিউট্রিয়েন্ট, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, মানে যখন বলেছিলাম না প্রাইমারি প্রোডাক্টিভিটির মধ্যে, যে প্রাইমারি প্রোডাক্টিভিটিতে যেটা তৈরি হয় সেখান থেকে, সেগুলো থেকে সেকেন্ডারি নিউট্রিয়েন্টগুলো তৈরি হয়। তো সেরকম প্রাইমারি নিউট্রিয়েন্টের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেকেন্ডারি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর এখানে মাইক্রোর মধ্যে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, বোরন, মলিবডেনাম, ক্লোরিন, নিকেল। এই চারটা পুরো মুখস্থ রাখবি, ঠিক আছে। এই চারটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, কিভাবে আমরা ম্যাক্রো মাইক্রো ইনক্লুড মানে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসছে কি বলছে, এসেনশিয়াল এলিমেন্টস এর আন্ডারে এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি কি, কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো, কি করে আমরা বুঝি প্ল্যান্টে। একটা তো বুঝলাম যে প্ল্যান্টের মধ্যে যেটা বেশি পরিমাণে পাওয়া যাবে সেটা, তো কি করে বুঝবো কোনটা বাইরে থেকে। বলছে হাইড্রোপনিক কালচার ক্যান ডিটারমাইন which mineral elements are actually essential nutrient, ঠিক আছে। সো হাইড্রোপনিক কালচারটা কি? হোয়াট ইজ হাইড্রোপনিক কালচার? হাইড্রো মিন্স ওয়াটার, ঠিক আছে। হাইড্রোপনিক মিন্স
হচ্ছে যখন আমরা কালচার করব ল্যাবরেটরিতে ইন অ্যাবসেন্স অফ সয়েল, মানে প্লান্টটাকে আমি গ্রো করাবো ল্যাবরেটরির মধ্যে কিন্তু সয়েলের মধ্যে নয়, ওয়াটারের মধ্যে। হাইড্রো বললাম ওয়াটার, তাহলে বেসটা আমার সয়েল বেস হবে না, আমার বেসটা হবে ওয়াটার। তো সেটাকে আমি বলবো হাইড্রোপনিক কালচার। ওকে, সো ওই ওয়াটারের মধ্যে যা যা নেসেসারি জিনিসপত্র, যা যা মিনারেল দরকার সেগুলো আমি ওই ওয়াটারের মধ্যে ইনক্লুড করব, যাতে সয়েল থেকে প্লান্ট যে যে জিনিসপত্রগুলো পায় সেটা যেন ও ওই ওয়াটারটা থেকে পেতে পারে। তার জন্য সেটাকে আমরা বলি হাইড্রোপনিক কালচার। ঠিক আছে, তাহলে সেটা কি ডিটারমাইন করে যে উইচ মিনারেল এলিমেন্টস আর অ্যাকচুয়ালি এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তার মানে বুঝতে পারি। সো হাইড্রোপনিক কালচার থেকেও কিন্তু কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ হাইড্রোপনিক কালচার। দেখ নিচে ছবিতে বোঝা যাচ্ছে, লেফট সাইডের ছবিটাতে দেখ, একদম লেফটের ছবিটাতে এখানে দেয়া আছে হচ্ছে দুটো এ আছে, কন্টেনার আছে যেটার মধ্যে কি থাকছে দেখ, এখানে কোনো সয়েল নেই, ওয়াটার বেস আছে। তো সরি, এখানে কি হচ্ছে নিচে লেখা আছে প্রথমটা কন্ট্রোল। কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, যার মধ্যে সব থাকে, যেটাকে অ্যাজ আমরা কি বলবো, যেটাকে দেখে আমরা বাকিগুলোকে মেজার করতে পারি বা বাকিগুলোকে ডিফাইন করি যে এটাতে ওরকম আছে তো এটাতে এটা নেই, যেটাকে দেখে আমরা বুঝি সেটাকে আমরা কন্ট্রোল বলি। সো প্রথম যেটা ছবিতে আছে একদম লেফট সাইডে সেটা হচ্ছে কন্ট্রোল হিসাবে, যেখানে আছে কমপ্লিট সলিউশন কন্টেনিং অল মিনারেল। এই সলিউশনের মধ্যে সব মিনারেল আছে যা যা প্লান্টের দরকার, তাই প্লান্টের গ্রোথটা কত ভালো হয়েছে। পাশেরটাতে এক্সপেরিমেন্টাল, যার মধ্যে আমরা কি করেছি পটাশিয়াম দিইনি, না দিয়ে আমরা এক্সপেরিমেন্টাল সলিউশন তৈরি করছি। দেখা গেল কি না এর গ্রোথটা এখানে হ্যাম্পার করেছে, আগেরটাতে ভালো করে গ্রোথ হয়েছে, এখানে গ্রোথটা হ্যাম্পার হয়েছে। ঠিক আছে, তো এইভাবে বোঝা গেল কি যদি আমরা পটাশিয়াম না দিই, আর আগেরটাতে দেখ ফ্লাওয়ারিং হয়েছে, পরেরটাতে ফ্লাওয়ারিংও হয়নি। তার মানে বোঝা যাচ্ছে কি যে পটাশিয়ামের অ্যাবসেন্সে প্লান্ট গ্রোথ অ্যান্ড ফ্লাওয়ারিং কি হবে, হ্যাম্পার হবে। তো এইভাবে এখানে আমরা পটাশিয়াম দিয়ে ছবিটা দেখিয়েছি, এখানে তুই কার্বন, নাইট্রোজেন, বাদ বাকি যা কিছু করে অ্যাবসেন্সও কি দেখা যায় এরকম করে স্টাডি করা যায়। পাশের ছবিটা দেখ, এখানে ম্যাগনেসিয়ামের অ্যাবসেন্স দেখানো হয়েছে, ডেফিসিয়েন্সি। প্রথমটাতে অ্যাজ আ কন্ট্রোল সব আছে, পরেরটাতে একটু একটু করে ডেফিসিয়েন্সিটা বাড়ছে। তো তাতে কি হচ্ছে দেখ, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ছবি দেখে বুঝতে পারবে। প্রথম ছবিটাতে প্লান্টটা খুব ভালো মতো গ্রো করেছে, পরের ছবিটাতে দেখ প্লান্টে লিফ কমে গেছে, প্লান্টে গ্রোথ কমেছে, পরেরটাতে লিফগুলো ইয়েলো কালার হয়ে গেছে, ক্লোরোসিস হয়ে গেছে। তার মানে কি হচ্ছে ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিতে ওদের কি হয়, ক্লোরোফিল, অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ ক্লোরোফিল কজেস ইয়েলোইং অফ দ্য লিভস কল্ড ক্লোরোসিস। ক্লোরোসিস, হোয়াট ইজ ক্লোরোসিস, এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে যে হোয়াট ইজ ক্লোরোসিস। মানে ক্লোরোসিস হচ্ছে যে ক্লোরোফিলের অ্যাবসেন্সে, মানে মেইনলি ক্লোরোফিলের মধ্যে একটা কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের জন্য মানে কি থাকে, ডেফিসিয়েন্সি হলে ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম না থাকলে প্লান্টের কালারটা ইয়েলো হয়ে যায়, লিফের কালারটা আস্তে আস্তে ইয়েলো হয়ে যায়, ফেড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। সো এখানে কি আছে, ক্লাসিফাইং মিনারেল নিউট্রিয়েন্ট, কিসের ওপরে বেস করে তাহলে আমরা ক্লাসিফাই করতে পারছি অ্যাকচুয়ালি। প্রথমটা তো বলেই দিয়েছিলাম অ্যামাউন্টের ওপরে ডিপেন্ড করে। সেকেন্ড বলছে মেটাবলিক নিড, মানে প্লান্টের মেটাবলিজমের জন্য যেগুলো যেগুলো দরকার, সো মেটাবলিক নিডের ওপরেও আমরা ডিপেন্ড করে ক্লাসিফাই করতে পারি। থার্ড বলছে বায়োকেমিক্যাল ফাংশন অফ দ্য ফর দ্য মিনারেল নিউট্রিয়েন্ট, বায়োকেমিক্যাল ফাংশনের জন্য কিভাবে কিভাবে জিনিসগুলোকে ইউজ করা যায়। আর একটা হচ্ছে মোবিলিটি উইদিন দ্য প্লান্ট। মোবিলিটি মানে কতটা ইজিলি ট্রান্সফর্ম হতে পারে, কতটা ইজিলি ট্রান্সলোকেট হতে পারে ফ্লোয়েমের জন্য। ফ্লোয়েম দিয়ে জিনিসটা মেনলি ট্রান্সলোকেট হয়। ঠিক আছে, তো সেইটার উপর ডিপেন্ড করেও আমরা জিনিসটাকে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, অন দ্য বেসিস অফ দ্য মোবিলিটি। আচ্ছা, এখানে একটা চার্ট আছে যেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টে যেখানে এলিমেন্টগুলো পরপর দেওয়া আছে পাশে একদম লেফট সাইডে, তারপর তাদের কেমিক্যাল সিম্বল আছে, তারপরে কতটা কনসেন্ট্রেশন কি। এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটা চার্ট, এটা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা চার্ট, জাস্ট একটু দেখে রাখবি ব্যাপারগুলো। এই চার্টটা একটুখানি ভালো করে দেখবি, এখানে কি আছে সেমই জিনিস
এখানে আবার আরেকটু বেশি করে ভাগ করা, সেটা হচ্ছে প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সেকেন্ডারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, টোটালটাকে নিয়ে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হয়, ঠিক আছে। সো প্রাইমারি সেকেন্ডারি আলাদা করে করা আছে, তাদের সিম্বল তো দেয়াই আছে, প্লাস হচ্ছে রিলেটিভ পার্সেন্টেজ ইন প্লান্ট টু এন, মানে নাইট্রোজেনের রেসপেক্টে ওদের পার্সেন্টেজটা কিরকম থাকে। দেখ নাইট্রোজেনকে 100% করা আছে, মানে এখানে আমরা নাইট্রোজেনকে অ্যাজ আ কন্ট্রোল ধরে বাদ বাকিগুলোর পার্সেন্টেজ করা হয়েছে কোনটা কতটা পরিমাণে রিকোয়ার্ড প্লান্ট বডিতে। আর পাশে একদম লাস্ট কলামে যেটা ইম্পর্টেন্ট, যার জন্য বললাম এটা পড়বি, হচ্ছে ফাংশন ইন প্লান্ট, মানে কোনটার কি দরকার অ্যাকচুয়ালি প্লান্ট বডিতে, সেই ফাংশনগুলো এখানে দেওয়া আছে। যেমন নাইট্রোজেন কি দরকার, প্রোটিনস অ্যামাইনো অ্যাসিডের জন্য নাইট্রোজেন দরকার, ফসফরাস নিউক্লিক অ্যাসিডের জন্য, এটিপি প্রোডাকশনের জন্য, পটাশিয়াম এজ এ ক্যাটালিস্ট দরকার, ঠিক আছে, অ্যান্ড আয়ন ট্রান্সপোর্টের জন্য দরকার। মানে আমরা পড়েছিলাম যে মেমব্রেন ট্রান্সপোর্টের সময় কিছু তোর ইনপুট আর আউটপুটের জন্য কিছু ঢুকলে কিছু বেরোয়, আয়রন আপটেক যখন করে আয়ন আপটেক, তো সেই রকম সময় আয়ন ট্রান্সপোর্টের সময় পটাশিয়ামটা দরকার পড়ে। সেকেন্ডারি ক্যালসিয়াম কিসের জন্য দরকার, মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সেল ওয়ালে, সেল ওয়ালে ক্যালসিয়াম ছাড়া সেল ওয়াল ফর্মই করে না। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল 2 ফর্মে বেসিক নিউট্রিয়েন্ট হচ্ছে তোর ম্যাগনেসিয়াম। সালফার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে। আয়রন হচ্ছে ক্লোরোফিল সিনথেসিসের জন্য আয়রন দরকার। মাইক্রোর মধ্যে কপার হচ্ছে কম্পোনেন্ট অফ এনজাইম, এনজাইম কম্পোনেন্ট কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ম্যাঙ্গানিজও তাই অ্যাক্টিভেটস এনজাইম, জিঙ্কও তাই। বোরন সেল ওয়ালে থাকে। মলিবডেনাম ইনভলভ ইন নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন যখন পড়বি তখন এগুলো পাবি। মলিবডেনাম একটা চিলেটিং এজেন্ট, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। ক্লোরিন ফটোসিনথেসিসে হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি, এত কিছু তো পড়লাম, এবার প্রত্যেক কটার আলাদা আলাদা করে পার্ট, মানে কার কি রোল, তাদের প্রপার্টি কি, আর সেগুলো যদি না থাকে তাহলে ডেফিসিয়েন্সি সিমটমস হিসেবে কি কি হতে পারে। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, আজকে আমরা 4-5খানা পড়বো, কিছু কিছু করে পড়বো, মানে এতগুলো তো 17টা মলিকিউল, তো একটু একটু করে পড়বো, হাফ হাফ করে, ঠিক আছে। সো প্রথম আসছি আমি কার্বন। কার্বনের মধ্যে কি থাকে, কার্বনে কি রোল অ্যান্ড প্রপার্টি, বেসিক স্ট্রাকচারাল এলিমেন্ট অফ দ্য লাইফ। কার্বন হচ্ছে একদম বেসিক স্ট্রাকচারাল এলিমেন্ট, যেটা দিয়ে প্ল্যান্টের স্ট্রাকচারটা তৈরি হয়, এটা হচ্ছে বেসিক জিনিস কার্বন। অলদো নট ভেরি প্লেন্টিফুল ইন দ্য আর্থ ক্রাস্ট, ঠিক আছে, প্রচুর পরিমাণে আর্থে তোর কার্বনটা থাকে না। সো কার্বন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন লিভিং থিংস। তো লিভিং থিংসের মধ্যে কি থাকে, তোর কার্বনটা থাকতে পারে, ঠিক আছে, মোস্ট অ্যাবান্ডেন্টলি মানে বেশি পরিমাণে থাকতে পারে, মানে ফ্রি অবস্থায়। ইট অকার্স ইন প্লান্টস কম্বাইন্ড উইথ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটা তো প্রথমেই বললাম, ইন দ্য ফর্ম অফ হাইড্রোকার্বন, মানে তোর কার্বন ডাই অক্সাইড বা ওয়াটার এরকম ভাবে তোর এইগুলো কম্বাইন্ড হয়ে থাকে। আচ্ছা, অ্যান্ড ইন দেয়ার জিওলজিক্যাল ডেরিভেটিভস পেট্রোলিয়াম অ্যান্ড কোল, ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। আচ্ছা, কার্বন অলসো অকার ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ CO2 and in rock as carbonate mineral such as limestone, as a limestone ও কার্বন থাকে মিনারেলের মধ্যে, মিনারেল মানে কার্বনেট সয়েল রকের মধ্যে। সো কার্বন যদি না থাকে অ্যাজ এ ডেফিসিয়েন্সি সিনড্রোম কি হতে পারে, ভেরি সিরিয়াস। কার্বন হচ্ছে খুব সিরিয়াস জিনিস, সেটা না থাকলে কি হয়, গ্রোথটা স্টান্ট হয়ে যায়, গ্রোথটা হ্যাম্পার করে, নো গ্রোথ। আচ্ছা, নেক্সট আসছি অক্সিজেন। অক্সিজেনের কি রোল, পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, অ্যাজ আ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে তোর অক্সিজেন হেল্প করে, ঠিক আছে। Oxygen is the most abundant element in the earth crust on the basis of both mass and number of atoms. কিসের বেসিসে আমরা অ্যাবান্ডেন্ট বলতে পারি, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে ফ্রিলি অনেক বেশি পরিমাণে থাকে, একটা মাসের রেসপেক্টে আর একটা নাম্বারে, মানে বেশি পরিমাণে নাম্বার অফ অ্যাটম থাকে আর মাসও বেশি থাকে। আর থার্ড বলছি, ইন দ্য ফ্রি স্টেট অক্সিজেন অকার্স ইন দ্য অ্যাটমসফিয়ার এজ O2, O2 হিসাবে ফ্রি স্টেটে মানে কম্বাইন্ড হিসাবে না হয়েও, মানে কার্বন বা হাইড্রোজেনের সাথে অ্যাজ আ কম্বাইন্ড স্টেটে না থেকেও ফ্রিলি অক্সিজেন আমরা অ্যাটমসফিয়ার থেকে পেতে পারি। লাস্ট পয়েন্ট, ইন দ্য কম্বাইন্ড স্টেট
oxygen occurs in many minerals, living things and water. Okay, deficiency symptoms হচ্ছে কি, no respiration, অক্সিজেনের অ্যাবসেন্সে প্লান্ট রেসপিরেশন করতে পারবে না। ওকে, আচ্ছা, নেক্সট আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের রোল কি, হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন বলছে লাইটেস্ট এলিমেন্ট, সব থেকে লাইট এলিমেন্ট সবার মধ্যে হচ্ছে হাইড্রোজেন, অ্যান্ড অলসো আ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, সব থেকে পাওয়ারফুল রিডিউসিং, মানে যে কোনো কম্পাউন্ড সবাই কি করে হাইড্রোজেনের সাথে কম্বাইন্ড হতে চায়, যেহেতু সব থেকে লাইটেস্ট আর সব থেকে পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। সেকেন্ড, মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, আমরা সব কিছুর মধ্যে সব জায়গায় আমরা হাইড্রোজেন পাই, হাইড্রোজেন পাবো, যেহেতু ওয়াটারও থাকে হাইড্রোজেনও থাকে। Third point, in the earth crust, hydrogen is third in abundance of an atom basis. On a mass basis, it is ninth in order of abundance. মানে অ্যাটমের দিক থেকে দেখতে গেলে এটা থার্ডে আসে, আর মাসের দিক থেকে দেখতে গেলে এটা আমরা 9 নম্বরে পাবো, 9th পজিশনে পাই। আচ্ছা, ফোর্থ হচ্ছে ফ্রি আনকম্বাইন্ড হাইড্রোজেন ইজ ভেরি রেয়ার, মানে H2 এইভাবে আমরা হাইড্রোজেন খুব কমই পাবো, সবসময় আমরা বেশিরভাগ হাইড্রোজেন কম্বাইন হিসাবেই পাবো। পরেরটা বলছে হাউএভার কম্বাইন্ড হাইড্রোজেন ইজ কোয়াইট কমন, বেশি পাওয়া যায়, যেমন ওয়াটার, অর্গানিক কম্পাউন্ডস এগুলো। পরেরটা বলছে সাপ্লাইড ইন দ্য মোবাইল অক্সিডাইজড ফর্ম অফ H2O, মোবাইল অক্সিডাইজ ফর্ম মানে ইজিলি মোবিলিটিটা ইজি হয়, মানে ইজিলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম হতে পারে, অ্যান্ড মেড অ্যাভেলেবল অ্যাজ এ রিডিউসিং এলিমেন্ট বাই ফটোসিনথেসিস। লাস্ট, forms covalent bond with electronegative element CNO and H, সবার সাথে covalent bond form করে, pretty important for hydrogen bonding, হাইড্রোজেন বন্ডিং এর জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, ডেফিসিয়েন্সি সিম্পটম হচ্ছে কান্ট হ্যাপেন, মানে হাইড্রোজেনে অ্যাবসেন্স তো হতেই পারে না, তো হাইড্রোজেন যেহেতু মানে কোনোদিনই ডেফিসিয়েট করতে পারে না, তার জন্য এর জন্য ওর কোনো সিমটমসও হতেই পারে না, কোনোদিন হবেই না, হাইড্রোজেন নেই এটা হতে পারে না। সো নাইট্রোজেন, নাইট্রোজেনে কি বলছে, অ্যাবাউট 1/3 অ্যাজ অ্যাবান্ডেন্ট অ্যাজ কার্বন, কার্বনে 1/3 অ্যাজ অ্যাবান্ডেন্ট থাকে, অকার্স প্রিন্সিপালি অ্যাজ ডায়াটমিক N2, ডায়াটমিক N2 মানে এন সবসময় সিঙ্গেল এন হিসেবে পাই না, অলওয়েজ N2 থাকে, N2 মানে ডায়াটমিক, ডায়াটমিক মানে 2 অ্যাটম কম্বাইন টু ফর্ম অ্যান এলিমেন্ট, তখন আমরা ওটাকে ডায়াটমিক বলি। যেমন অক্সিজেন O2, এটাও কিন্তু ডায়াটমিক, যেহেতু দুটো অ্যাটম থাকে, ঠিক আছে, হয়ে একটা এলিমেন্ট ফর্ম করছে, সো এইটাকে আমরা ডায়াটমিক বলি। N2 in the atmosphere makes positive charges groups possible. Amine N is important in complexing metal, মানে অ্যামোনিয়ার মধ্যে যে অ্যামাইনটা থাকে NH2, তার যে এনটা থাকে সেটা মেটালের সাথে কমপ্লেক্স ফর্ম করে, যেমন বাইন্ডিং Fe ইন সাইটোক্রোম, সাইটোক্রোমের মধ্যে, সাইটোক্রোম হচ্ছে একটা পিগমেন্ট যেটা তোর এ করে, তোর লাইট অ্যাবজর্বমেন্টে হেল্প করে, আর বাইন্ডিং Mg ইন ক্লোরোফিল। আচ্ছা, পরেরটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ আ ডোনার অ্যাটম ইন মেনি এনজাইমেটিক্যালি ক্যাটালাইজড রিঅ্যাকশন। Next, in living things, N is found almost exclusively in the fully reduced state. Last, most of the N absorbed from the soil by higher plant is in the fully oxidized form of NO3, মানে নাইট্রেট হিসাবেই প্লান্ট অ্যাবজর্ব করতে পারে, অন্য কোনো ফর্মে নয়, and must be reduced for assimilation, তারপরে সেটা রিডিউসড হয় করে অ্যাসিমিলেট করতে পারে, মানে অ্যাবজর্ব করতে পারে। নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিতে কি কি হতে পারে, ছবিতেই বুঝতে পারছিস, ক্লোরোসিস তো ওয়ান অফ দেম, দেখ পাতাটা ইয়েলো হয়ে গেছে। জেনারেল ক্লোরোসিস স্পেশালি অফ ওল্ডার লিফ, যেগুলো ওল্ডার হয়ে যায়, যে লিফগুলো ওল্ড হয়ে যায় সেগুলোতে হতে পারে। ইন সিভিয়ার কেসেস দিস লিভস ইয়েলো অ্যান্ড ডাই, আস্তে আস্তে মরে যায়। ইয়াঙ্গার লিভস রিমেন গ্রিন লঙ্গার বিকজ দে রিসিভ সলিউবল ফর্ম অফ নাইট্রোজেন ট্রান্সপোর্টেড ফ্রম ওল্ডার লিফ। ইয়াঙ্গার লিফগুলো গ্রিন থাকে কেন, তারা ওল্ডার লিফ থেকে নাইট্রোজেনটা ইন আ সলিউবল ফর্ম কি করতে পারে, কালেক্ট করতে পারে, তার জন্য ওরা গ্রিন থাকে। ইন মেনি প্লান্টস এক্সেস নাইট্রোজেন অফেন স্টিমুলেট শুট গ্রোথ মোর দ্যান রুট গ্রোথ, কিছু কিছু প্লান্টে কি হয় যে নাইট্রোজেন যদি এক্সেস হয়ে যায় তাহলে শুটের গ্রোথটা বেড়ে যায় রাদার দেন রুট।
and may favor vegetative growth over flowering and seed formation. এবার শুট যদি বাড়তেই থাকে তাহলে প্লান্টে কি হবে, ভেজিটেটিভ গ্রোথ হবে। ভেজিটেটিভ মিন্স ওর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস তৈরি হবে না, মানে ফ্লাওয়ার বল, সিড বল, ফ্রুট বল এগুলো তৈরি হবে না, শুধুমাত্র ওই প্লান্টটা বাড়বে। তো এটা শুধুমাত্র কখন হবে, যে এক্সেস নাইট্রোজেন যদি থাকে তবেই। এক্সেসে ফসফরাস, ফসফরাস কি করে, অকার্স অ্যান্ড রিঅ্যাক্ট অ্যাজ অর্থোফসফেট। আচ্ছা, অর্থোফসফেট, অর্থোফসফেট মিন্স ফসফরাসে কি থাকে, তোর 5টা হ্যান্ড থাকে, ঠিক আছে, একটাতে তোর ডাবল বন্ড থাকে আর বাদ বাকি 3টে সিঙ্গেল, হ্যাঁ 3টে সিঙ্গেল থাকে যার সাথে অক্সিজেন যুক্ত থাকে, তার জন্য এটাকে অর্থোফসফেট বলা। ঠিক আছে, মানে ফসফরাস যদি থাকে তাহলে একটা হাতে ফসফরাস 2টো অক্সিজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, বাদ বাকি 3টে হাতে অক্সিজেন গুলো সিঙ্গেল হ্যান্ড দিয়ে থাকে। ঠিক আছে, তার জন্য এটা অর্থোফসফেটও আমরা বলতে পারি ফসফরাসকে। দ্য ফুললি অক্সিডাইজ, যখন এটা পুরো কমপ্লিট এইভাবে থাকে, মানে ওয়ান হ্যান্ডে ডাবল বন্ড অক্সিজেন আর বাদ বাকিগুলো সিঙ্গেল বন্ড অক্সিজেন থাকবে, তখন আমরা এটাকে ফুললি অক্সিডাইজড অ্যান্ড স্টেবল ফর্ম বলতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছি পার্টিসিপেট ইন মেটাবলিজম বাই ফর্মিং ওয়াটার স্টেবল ফসফেট এস্টার অ্যান্ড অ্যানহাইড্রাইড। ইন দিস ফর্ম পি হ্যাজ সেভারাল ফান্ডামেন্টাল রোল। আফটার সলিউবলের পরে ওরা কি কি রোল থাকে এদের, একটা হচ্ছে লিঙ্কেজ অ্যাজ এ নিউক্লিক অ্যাসিড, সেকেন্ড হচ্ছে সোর্স অফ ফ্রি এনার্জি ইন বন্ড ফর্মেশন, থার্ড হচ্ছে কম্পোনেন্ট অফ সুগার ফসফেট, মানে ডিএনএ আরএনএ কম্পোনেন্ট হিসাবে কাজে লাগে, কম্পোনেন্ট অফ ফসফোলিপিড, মেমব্রেনের লিপিড, ফসফোলিপিড, ফসফরাস থেকে আসে, magnesium manganese is a required cofactor in reaction involving phosphate transfer. Mg++ also commonly neutralize phosphate polyphosphate compound. Okay, আচ্ছা ডেফিসিয়েন্সি কি থাকে, ফসফরাস ডেফিসিয়েন্ট প্লান্টস আর স্টান্টেড, মানে গ্রোথ বন্ধ হয়ে যায়, স্টান্ট হয়ে যায়, অ্যান্ড ইন কন্ট্রাস্ট টু দোজ ল্যাকিং নাইট্রোজেন আর অফেন ডার্ক গ্রিন, অথবা ডার্ক গ্রিনও হয়ে যেতে পারে। Phosphate is easily redistributed in most plants from one organ to another and is lost from older leaves. নাইট্রোজেন যেমন ওল্ডার লিভস থেকে কালেক্ট করতে পারে, নাইট্রোজেনের ক্ষেত্রে ফসফরাসে কিন্তু ওল্ডার লিভ থেকে সেটা লস্ট হয়ে যায়, আর কালেকশন হয় না, কিন্তু খুব ইজিলি অর্গ্যান টু অর্গ্যান ওরা ট্রান্সমিটেড হয়। Accumulating in younger leaves, developing flower and seeds. As a result, deficiency symptoms occur first in more mature leaves. তো তার জন্য ম্যাচিওর লিভস গুলোতে বেশি আগে সিমটমস দেখা যায়। নেক্সট আসি সালফার, occurs primarily in reduced form in living things. ঠিক আছে, রিডিউসড ফর্মে লিভিং থিংস এর মধ্যে আমরা সালফার দেখতে পাই। ঠিক আছে, রিডিউসড ফর্মে। ঠিক আছে, ডাইসালফাইড আর মোর স্টেবল দ্যান ডাইঅক্সাইড, মানে তোর SO2 থেকে ডাইসালফাইড আর পেরক্সাইডের থেকে ডাইসালফাইড হচ্ছে মোর স্টেবল। পারমিটিং SH পার্টিসিপেশন ইন রেডক্স রিয়াকশন, এই যে এখান থেকে ধর দেখাচ্ছে SH প্লাস HS, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, দুটো এস এর মধ্যে ডাইসালফাইড বন্ড ফর্ম করে, এই ডাইসালফাইড বন্ডটা হচ্ছে স্টেবল ফর্ম, এটা চট করে ব্রেক করা যায় না। SH groups are also form hydrogen bonds. ঠিক আছে, ওই Hটা বেরিয়ে যায় দিয়ে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। SH group can be the reactive site of enzyme or coenzyme, coenzyme হিসাবে কাজ করে, and are important for protein conformation. প্রোটিনের স্ট্রাকচার মানে প্রাইমারি কনফর্মেশন, সেকেন্ডারি স্ট্রাকচার, এগুলো কনফর্মেশনের জন্য এই SH গ্রুপটা হেল্প করে। ঠিক আছে, সালফেট SO4 from the soil is the primary source of S, তাহলে সালফেট ভাবেই ওরা নেয়, সালফারটা পায়। Although some SO2 is absorbed from the atmosphere, too much SO2 can be quite toxic to plant. আমরা জানি সালফার ডাই অক্সাইড হচ্ছে টক্সিক, বেশি পরিমাণ হয়ে গেলে সেটা টক্সিক হয়ে যায়। Sulfate reduction, মানে SO4 reduction is very energy intensive and occurs mainly in the chloroplast. প্রচুর এনার্জি লাগে, এনার্জি রিলিজও হয়, আর এটা মেনলি আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে, মানে প্লান্টের ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়ে থাকে। সো ডেফিসিয়েন্সি সালফার যদি না থাকে তাহলে কি হয়, জেনারেল ক্লোরোসিস অফ লিফ ইনক্লুডিং ভাস্কুলার বান্ডেল, লিফের তো ক্লোরোসিস হয় প্লাস ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লেম, এগুলোতেও
ফ্লোরোসিস দেখা দিতে পারে। Sulfur is not easily redistributed from mature tissue in some species, so deficiencies are usually noted first in younger leaf. যেহেতু ইউজুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না ওল্ডার ওয়ান থেকে ইয়াঙ্গার ওয়ানে, তার জন্য সব থেকে ইয়াঙ্গার লিভসেই আগে ডেফিসিয়েন্সি সিমটমস গুলো দেখা দেয় সালফারের ক্ষেত্রে। ঠিক আছে, এই হলো শেষ সালফার পর্যন্ত। নেক্সট দিন আমরা বাদ বাকিগুলো পড়বো, মানে ধর তোর আর কি আছে, এক সেকেন্ড আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করি। আচ্ছা, আর যেগুলো আছে মানে ধর তোর বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তো এই পার্টগুলো আমরা নেক্সট দিন ক্লাসে করবো একটু একটু করে। ঠিক আছে, তো আজকে কি বুঝতে পেরেছিস, বোঝা গেছে জিনিসপত্রগুলো? হ্যাঁ বুঝেছি। বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা খুব ইজি, কিন্তু একটু পড়তে হয় জিনিসগুলো। কিছু কিছু খুব যে ইম্পর্টেন্ট খুব টপিকটা এমনও না, কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো আসে, সেগুলো আমি আজকে তোদের অ্যাসাইনমেন্টের মধ্যে কোয়েশনের মধ্যে ওখানে দিয়ে দেবো। জিনিসগুলোকে রেডি করবি, মোস্টলি এখান থেকেই পেয়ে যাবি স্লাইড থেকে কিছু কিছু, আর যদি না পাস তাহলে একটু বই কনসাল্ট করবি। আর যেটা হচ্ছে বই পড়তে গেলে তোরা ভিকে জৈন আছে, ভিকে জৈন পড়তে পারিস ইন্ডিয়ান অথারের মধ্যে, আর যে কোনো ফিজিওলজির বই অ্যাভেলেবেল আছে, যা ইচ্ছা যেরকম ইচ্ছে সেগুলো পড়বি। আর আরেকটা হচ্ছে যে আমি পরের দিনকে যে যে কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো কিন্তু লিখতে দেবো, তো তার জন্য আগে প্রশ্নগুলো প্রিপেয়ার করবি যাতে পরের দিনকে লিখতে পারিস। ঠিক আছে, তার মধ্যে গ্রেড দেবো, আমি মার্কস দেবো, কিন্তু নাম্বার থাকবে যেগুলো ক্যালকুলেটেড হবে। ঠিক আছে, এইভাবে তোদের পরীক্ষাগুলো হবে, টেস্টগুলো। তো প্রতিদিন ক্লাসের পরে পরীক্ষা, মানে ক্লাসের প্রথমে আগে পরীক্ষা থাকবে, তারপর আমি ক্লাস নেওয়া স্টার্ট করবো নেক্সট দিন থেকে। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, তারপর কিছুক্ষণ পরে বা পরে এসে একবার চেক করে নিবি। অ্যান্সার ওখানেই লিখতে হবে না, অ্যান্সার নিজেরা প্রিপেয়ার করে রাখবি, পরের দিনকে যখন আমি লিখতে দেবো তখন সেগুলো আমাকে দেখাবি, আমি সেগুলো চেক করবো তখন। আর যা যা বাকি থাকবে, কারো যদি কোনো ডাউট থাকে তাহলে আলাদা করে আমাকে জিজ্ঞেস করবি, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, আর আমি পিপিটিটা শেয়ার করে দিচ্ছি, পিপিটিটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লাসরুমেই শেয়ার করে দেবো। ম্যাম বলছি যে অ্যাসাইনমেন্টটা কি গুগল ক্লাসরুমেই থাকবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্টও গুগল ক্লাসরুমে থাকবে, পিপিটিটাও গুগল ক্লাসরুমেই থাকবে, সব গুগল ক্লাসরুম থেকে পাবে। যা কিছু দরকার এখন থেকে সব গুগল ক্লাসরুমেই থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোয়েরি আছে? না, নেই তো? ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ।